এই ছবিগুলো ভালো করে দেখুন। সমুদ্র থেকে ২,০০০ কিলোমিটার দূরে একটা মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে আমেরিকার সবথেকে শক্তিশালী যুদ্ধজাহাজ। আরও শকিং ব্যাপার হচ্ছে, এই যুদ্ধজাহাজগুলো আমেরিকা তৈরি করেনি, তৈরি করেছে চীন। কিন্তু কেন চীন মরুভূমির মধ্যে এই যুদ্ধজাহাজগুলো তৈরি করছে? আর শুধুমাত্র জাহাজ নয়, আপনি জাহাজগুলোর পাশে কিছু রহস্যময় মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারও দেখতে পাবেন, যেগুলো দেখার পর আমেরিকার মিলিটারি পার্সোনালরাও রীতিমতো চমকে উঠেছেন। তাহলে কি চীন আমেরিকার বিরুদ্ধে কোনো বড়সড় ষড়যন্ত্র করছে? আর জানলে আশ্চর্য হবেন, চীন যে এলাকায় এই জিনিসগুলো করছে সেটা ভারতের বর্ডার থেকে মাত্র ৪০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে। আর এই যুদ্ধজাহাজ এবং মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ছাড়াও এখানে চীন আরও এমন কিছু করছে যেটা ভবিষ্যতে ভারতের জন্য একটা বড় বিপদ ডেকে আনতে পারে। আজকের এই ভিডিওটা জিওপলিটিক্সের অ্যাসপেক্ট থেকে ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা নিশ্চয়ই জানবেন যে কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প চীনের সফরে গিয়েছিলেন। এমনকি ভারতও চীনের সাথে আগের থেকে অনেক ভালো সম্পর্ক বজায় রাখছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে চীন ভারত এবং আমেরিকার বিরুদ্ধে এমন বড় একটা ষড়যন্ত্র করছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো বেশি আর কথা না বলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওগুলোতে আমাদের প্রচুর পরিমাণে রিসার্চ এবং এফোর্ট দিতে হয়, তো অবশ্যই একটা করে লাইক করে দিন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এরকমই অ্যানালাইসিস ভিডিও দেখার জন্য। সময়টা ২০২৫-এর মার্চ মাস, মানে আজ থেকে প্রায় ১ বছর আগে ইউএস নেভাল ইনস্টিটিউট একটা রিপোর্ট পাবলিশ করে। এটা দেখার পর পুরো পৃথিবীতে শোরগোল পড়ে যায়। তো কি ছিল এই রিপোর্টে? রিপোর্টে বলা হয় ২০২৫ সালের শুরুতে চীন থেকে কিছু স্যাটেলাইট ইমেজ লিক হয়েছিল, আর সেই ইমেজগুলো অ্যানালাইসিস করে আমেরিকার সিক্রেট এজেন্সি জানতে পারে চীন তাদের একটা নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছে। তবে সেটা সমুদ্রের পাশে কোনো ডকইয়ার্ড মানে বন্দরে নয়, তারা সেটা বানাচ্ছে একটা মরুভূমির মাঝখানে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই লেগে পড়ে আমেরিকার সিক্রেট এজেন্সিগুলো। এবার এই মরুভূমিটাকে দেখুন। এটা হচ্ছে চীনের তাকলা মাকান মরুভূমি। প্রায় ৩.৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মরুভূমি চীনের জিনজিয়াং প্রভিন্সে অবস্থিত, যা চীনের সবথেকে বড় এবং পৃথিবীর অন্যতম বিপজ্জনক একটা মরুভূমি, যেখানে হাজার হাজার কিলোমিটার এলাকায় দূর দূরান্ত পর্যন্ত কোনো নদী নেই, কোনো গাছপালা নেই, মানুষের বসতি তো দূরের কথা, সহজে কোনো প্রাণীও খুঁজে পাওয়া যায় না। দিনের বেলা এখানকার তাপমাত্রা উঠে যায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে, আবার রাতের বেলায় নেমে আসে হাড় কাঁপানো ঠান্ডা। এখানে চারিদিকে শুধু বালি আর বালি। কিন্তু এই নিষ্ঠুর প্রতিকূল মরুভূমির মধ্যেও এখানে একটা দুটো এয়ারক্রাফট নয়, বরং চীন এখানে একটা বিশাল বড় নৌ বন্দর তৈরি করেছে। এগুলো হলো আমেরিকান নেভির সবথেকে আধুনিক, সবথেকে পাওয়ারফুল যুদ্ধজাহাজগুলোর একেবারে নিখুঁত কার্বন কপি। তো চলুন একটা একটা করে আপনাদেরকে উদাহরণ দেই। প্রথমে যে বিশাল স্ট্রাকচারটা আপনি দেখতে পাচ্ছেন, এটার দৈর্ঘ্য এবং শেপ একেবারে নিখুঁতভাবে মিলে যায় আমেরিকার সবথেকে মডার্ন এবং অ্যাডভান্সড এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সাথে। আর এই যে এয়ারক্রাফট ক্যারিয়ারটা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এটা কিন্তু কোনো একটা সাধারণ এয়ারক্রাফট ক্যারিয়ার নয়। দূর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের উপর একটা ভাসমান শহর। আর এর ওপরে প্রায় ৪,৫০০ নাবিক কাজ করে। একই সাথে ৭৫টারও বেশি যুদ্ধ বিমান বহন করতে পারে। এমনকি দুটো ছোট ছোট দেশের গোটা এয়ারফোর্সের সমস্ত পাওয়ার এই একটা যুদ্ধজাহাজের মধ্যে থাকে। এই জাহাজটার দৈর্ঘ্য ৩৩৭ মিটার। আর চীন মরুভূমির বালিতে যে নকল কাঠামোটা তৈরি করেছে তার দৈর্ঘ্য কত জানেন? এক্স্যাক্টলি সেম, ৩৩৭ মিটার। আর এখানেই কিন্তু শেষ নয়। এই যে দ্বিতীয় স্ট্রাকচারটা দেখছেন, এটা পুরো একটা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। মিলিটারি এক্সপার্টরা বলছেন এটা হুবহু আমেরিকার আর্লেই বুরকে ক্লাস ডেস্ট্রয়ারের মতো দেখতে। শুধু দেখতেই নয়, এর প্রত্যেকটা জিনিস প্রতিটা ইঞ্চি একেবারে সেম। শিপের নাকের সামনে থাকা ফরওয়ার্ড গান বা প্রধান কামান, তার ঠিক পেছনে থাকা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, আর একদম শেষে থাকা একটা হেলিপ্যাড, সব কিছুই একেবারে আমেরিকান ডেস্ট্রয়ারের নিখুঁত কার্বন কপি। আর সবশেষে এই ইমেজটা দেখুন। এটা ইউএসএস নিমিটস ক্লাস ক্যারিয়ারের রাডার সিস্টেম এবং শেপের সাথে হুবহু মিলে যায়। এর আকার প্রায় ১৭৩ মিটার। এখানে আরও একটা ইমেজ লিক হয়েছে, যেখানে আপনি একটা পুরো নেভাল পোর্ট দেখতে পাবেন। এবার যদি স্ক্রিনে পাশাপাশি আমি যদি এই ছবিটা এবং আমাদের ভারতের একটা ডিপ নেভাল পোর্টের ছবি রাখি,
যেটা ভারত মরিশাসের একলেগা দ্বীপে তৈরি করেছে, তাহলে দেখতে পাবেন এই দুটো ছবির মধ্যে হুবহু মিল রয়েছে, যেটা আমাদের ভারতের জন্য একটা বড় চিন্তার বিষয়। এবার এই ছবিগুলোকে আপনি যদি আরও জুম করে দেখেন, তাহলে দেখতে পাবেন এই নকল জাহাজগুলোর ঠিক পাশেই একটা অদ্ভুত আঁকাবাঁকা রেল লাইন চলে গেছে। আর এই রেল লাইনটা একেবারে সোজা একটা বড় চীনা মিলিটারি বিল্ডিংয়ে ঢুকে গেছে। আর অন্য লাইনটা এসে হঠাৎ করেই মরুভূমির মাঝখানে শেষ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মরুভূমির মাঝখানে এত বড় একটা রেল লাইন বানানোর কি অর্থ? ইভেন এটা কিন্তু চীনের অন্য কোনো শহরের সাথে কানেক্টেডও নয়। আর মরুভূমির মধ্যে তো তারা সোজা রেল লাইন বানাতে পারতো, তারা কেন আঁকাবাঁকা রেল লাইন বানালো? আসলে এই বাঁকা রেল লাইনের পেছনেই চীনের এক ভয়ঙ্কর গেম প্ল্যান লুকিয়ে রয়েছে, যেটা শুনলে আপনিও চমকে উঠবেন। আর এই রহস্যটা বুঝতে গেলে আজকের দিনে আপনাকে বর্তমান যে জিও পলিটিক্স রয়েছে সেটাকে একটু বুঝতে হবে। এবার যদি আপনি আমাদের ওয়ার্ল্ড ম্যাপের দিকে দেখেন, তাহলে দেখতে পাবেন সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগর, এটাই কিন্তু এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে চিন্তার সব থেকে বড় কারণ। ইভেন এক্সপার্টরা মনে করেন যে ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ এখান থেকেই শুরু হবে। এর পেছনে কিন্তু বড় বড় কারণ রয়েছে। একটা হচ্ছে, পৃথিবীর প্রায় 1/3 সামুদ্রিক বাণিজ্য এই দক্ষিণ চীন সাগর থেকেই হয়। প্রতি বছর প্রায় কয়েক ট্রিলিয়ন ডলারের পণ্য এই রুট দিয়েই ট্রান্সপোর্ট করা হয়। ইভেন এখানেই রয়েছে তাইওয়ান, এবং এক্সপার্টরা মনে করেন যে চীন খুব তাড়াতাড়ি তাইওয়ান দখল করতে চায়, যেটাকে জাপান আবার নিজেদের জন্য একটা বড় থ্রেট মনে করছে। তো হতে পারে ভবিষ্যতে যখন চীন তাইওয়ানকে আক্রমণ করবে, তখন জাপান চীনের উপর আক্রমণ করতে পারে। আর এই পরিস্থিতিতে আমেরিকা কোনোভাবেই চায় না যে এই এলাকায় চীনের একার আধিপত্য থাকুক। তাই আমেরিকা ফিলিপিন্স এবং তাইওয়ানের মতো ছোট ছোট দেশগুলোকে ঢাল বানিয়ে চীনের দোরগোড়া এসে হাজির হয়েছে, এবং একের পর এক জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ চালিয়ে চীনকে অনবরত উস্কে দিচ্ছে। ইভেন চীনও মাঝে মাঝেই এই দেশগুলোর নেভেল বাউন্ডারিকে ভায়োলেট করে। কিন্তু চীন খুব ভালোভাবেই জানে আজকের দিনে আমেরিকার নৌবাহিনী বিশ্বের সব থেকে শক্তিশালী নৌবাহিনী, এবং আমেরিকার এই যে বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো রয়েছে, সেগুলোকে হারানো প্রায় অসম্ভব। আর এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর সামনে রুখে দাঁড়াতেই চীন ব্যবহার করছে তাদের প্রায় 2000 বছর পুরনো একটা যুদ্ধের স্ট্র্যাটেজি, যেটাকে বলা হয় ডিসেপশন ওয়ারফেয়ার, মানে প্রতারণার যুদ্ধ। কি সেই জিনিস একটু সংক্ষেপে বলি, খুব ইন্টারেস্টিং, শুনবেন। আজ থেকে প্রায় 2300 বছর আগে, মানে যখন সময় ছিল 342 খ্রিস্টপূর্ব, এই সময় চীনে একটা খুবই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছিল। একদিকে ছিল শক্তিশালী ওয়ে সাম্রাজ্য, আর অন্যদিকে ছিল কিছুটা দুর্বল চি সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সেনাপতি ছিলেন ইতিহাসের এক অন্যতম সেরা যুদ্ধ কৌশলী সুন বিন। তিনি জানতেন যে শত্রুপক্ষের বিশাল সেনাবাহিনীর সাথে সামনাসামনি লড়াইয়ে তারা কোনোদিন জিততে পারবেন না। তাই তিনি এক অদ্ভুত চাল চালেন, যেটাকে ইতিহাসে বলা হয় ব্যাটেল অফ মেইলিং। সুন বিন তার বাহিনীকে অর্ডার দেন যুদ্ধের ময়দানে প্রথম রাতে 1 লক্ষ মশাল জ্বালাতে। পরের রাতে সেই মশালের সংখ্যা কমিয়ে করা হয় 50,000, আর তৃতীয় রাতে সেটা নামিয়ে আনা হয় মাত্র 30,000-এ। এতে শত্রুপক্ষের গুপ্তচররা দূর থেকে দেখে ভাবে যে চিয়ের সৈন্যরা ভয়ে দল ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাই প্রতিদিন মশালের সংখ্যা কমে যাচ্ছে। ব্যাস, এরপর আর শত্রুপক্ষ কোনো চিন্তাভাবনা না করে অন্ধের মতো সুন বিনের বাহিনীকে তাড়া করে। কিন্তু তারা জানত না এটা ছিল একটা মরণ ফাঁদ। মেইলিং নামে একটা সরু উপত্যকায় আগে থেকেই সুন বিনের তীরন্দাজরা ওত পেতে বসেছিল, আর শত্রুপক্ষ কাছে এগিয়ে আসতেই তারা ঝাঁপিয়ে পড়ে এবং তারা উই সাম্রাজ্যের বিশাল বাহিনীকে এক নিমেষে ধ্বংস করে দেয়। তবে এই প্রতারণার যুদ্ধ কিন্তু চীনের একার নয়। ইভেন আধুনিক সময় এই ধরনের যুদ্ধ কৌশল অনেক জায়গাতেই ব্যবহার হয়েছে। যেমন ধরুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীকে বোকা বানানোর জন্য অ্যালাইড ফোর্স এক অদ্ভুত সিক্রেট ঘোস্ট আর্মি তৈরি করেছিল। এই আর্মির কাছে কোনো আসল কামান বা ট্যাঙ্ক ছিল না। তারা রাবার এবং প্লাস্টিক দিয়ে তৈরি করেছিল হাজার হাজার নকল ইনফ্লেটেবল ট্যাঙ্ক, ডামি প্লেন এবং ফেক ডকইয়ার্ড। দূর থেকে দেখলে মনে হতো যে একটা বিশাল বড় আর্মি ক্যাম্প সেখানে রয়েছে। আর এই নকল আর্মি দেখে হিটলার তার আসল বাহিনীকে ভুল জায়গায় পাঠিয়ে দিত। আর এই সুযোগেই মিত্র বাহিনী মানে অ্যালাইড ফোর্স তারা হিটলারের ফোর্সের উপর আক্রমণ করত। ঠিক সিমিলারলি চীন মরুভূমিতে তাদের একটা ভীষণই পাওয়ারফুল এবং অত্যাধুনিক মিসাইল টেস্ট করছে, যার নাম DF-21D এবং DF-26।
মিলিটারির ভাষায় এই মিসাইলগুলোকে বলা হয় ক্যারিয়ার কিলার বা যুদ্ধজাহাজ ধ্বংসকারী অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। দেখো, সাধারণত যে অ্যান্টিশিপ মিসাইলগুলো হয় সেগুলো ক্রুজ করে বা ভেসে গিয়ে জাহাজের উপর আক্রমণ করে, কিন্তু এই DF-21D এবং DF-26 মিসাইলগুলো একেবারে আলাদা। এগুলো প্রথমে রকেটের মতো স্পেসে চলে যায়, তারপর শব্দের চেয়েও 5 থেকে 10 গুণ বেশি গতিতে, মানে ম্যাক 5 থেকে 10 হাইপারসনিক স্পিডে সরাসরি উপর থেকে খাড়াভাবে এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর আছড়ে পড়ে। আর এই স্পিডে উপর থেকে আসা কোনো মিসাইলকে আটকানোর প্রযুক্তি আজ পর্যন্ত আমেরিকার কাছে নেই। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে তাহলে এই মিসাইলগুলো টেস্ট করার জন্য চীন তো সাউথ চায়না সি ব্যবহার করতে পারত, তারা কেন মরুভূমির মধ্যে এগুলো টেস্ট করছে? আসলে চীন যদি এই মিসাইলগুলো টেস্ট সাউথ চায়না সি বা প্রশান্ত মহাসাগরে করত, তাহলে আমেরিকার অত্যাধুনিক ইলেকট্রনিক স্পাইশিপ, স্পাই প্লেন এবং স্যাটেলাইট রাডারের এগুলোর মাধ্যমে ওই মিসাইলের প্রত্যেকটা মুভমেন্ট, তার রাডার ফ্রিকোয়েন্সি, থার্মাল সিগনেচার, এই সমস্ত কিছু স্ক্যান করে নিত। আর এতে খুব সহজেই আমেরিকা চীনের এই মিসাইলগুলোর উইক পয়েন্ট খুঁজে বের করতে পারত। কিন্তু সেক্ষেত্রেই তাকলামাকান মরুভূমি চারিদিকে দুর্গম পাহাড় এবং বালি দিয়ে এমনভাবে ঘেরা যেখানে আমেরিকার কোনো জাহাজ বা গ্রাউন্ড সিগন্যাল ডিটেক্টর পৌঁছাতে পারে না। ফলে চীন আমেরিকার চোখ এড়িয়ে সম্পূর্ণ গোপনে এই ক্যারিয়ার কিলার মিসাইল নিখুঁতভাবে পরীক্ষা করতে পারছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ওই আঁকাবাঁকা রেল লাইনগুলো কিসের জন্য? যখন একটা এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রে চলে এবং তার দিকে কোনো মিসাইল এগিয়ে আসে, তখন সেই জাহাজটা কিন্তু সোজাসুজিভাবে চলে না বা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না। মিসাইল থেকে বাঁচার জন্য জাহাজটা অনবরত তার পজিশন চেঞ্জ করে। মিলিটারি ভাষায় যাকে বলা হয় জিগজ্যাগ ম্যানুভার। চীন মরুভূমির বুকে ঠিক এই জিনিসটাই হুবহু কপি করে ফেলেছে। ওই আঁকাবাঁকা রেল লাইনটা কোনো সাধারণ রেল লাইন নয়, এটা হলো প্রায় 6 মিটার চওড়া একটা স্পেশাল গ্রেজ ট্র্যাক। এর উপরেই প্রথমে ওই আমেরিকার বিশাল বিশাল যুদ্ধজাহাজগুলোর রেপ্লিকা বসানো হয়। তারপর এই লাইনের উপর দিয়ে ওই নকল জাহাজগুলোকে আঁকাবাঁকাভাবে চালিয়ে নিয়ে যাওয়া হয়, ঠিক যেভাবে জাহাজগুলো সমুদ্রে এঁকে বেঁকে চলে। ঘন্টায় 30 থেকে 40 নট স্পিডে একটা চলন্ত আমেরিকান যুদ্ধজাহাজকে কিভাবে 2500 কিলোমিটার দূর থেকে নির্ভুলভাবে মিসাইল ছুঁড়ে ধ্বংস করা যায়, চীনের সেনারা এখানে তারই রিহার্সাল করে। আর শুধুমাত্র তাই নয়, এই নকল জাহাজগুলোর আশেপাশে আপনি বেশ কিছু উঁচু উঁচু খুঁটি বা পোলও দেখতে পাবেন। রিপোর্ট অনুযায়ী এগুলো কোনো সাধারণ খুঁটি নয়, এগুলো হলো অত্যন্ত উন্নত ইনফ্রারেড এবং রাডার রিফ্লেক্টর সেন্সার পোল। এই পোলগুলোর কাজ হচ্ছে আমেরিকার আসল যুদ্ধজাহাজের মেটাল বডি থেকে যেভাবে রাডার তরঙ্গ প্রতিফলিত বা রিফ্লেক্ট হয়, ঠিক সেই পরিবেশটাই মরুভূমির বালির উপরে কৃত্রিমভাবে তৈরি করা। যখন চীনের মিসাইল এই নকল জাহাজগুলোর উপর আঘাত করার জন্য এগিয়ে আসে, তখন এই সেন্সরগুলো নিখুঁতভাবে মেপে দেখে যে মিসাইলের নিজস্ব রাডার, গাইডেন্স সিস্টেম এবং ইনফ্রারেড সেন্সর আমেরিকার যুদ্ধজাহাজের শেপ, তার রাডার সিগনেচার এবং তার দুর্বল জায়গাগুলোকে কতটা সঠিকভাবে ট্র্যাক করতে পারছে। মানে সহজ ভাষায়, চীন আমেরিকার যুদ্ধজাহাজের বডি ল্যাঙ্গুয়েজ এবং তার এয়ার ডিফেন্স সিস্টেমের প্রত্যেকটা লুপহোল এই মরুভূমির বুকে বসে ল্যাবরেটরির মতো টেস্ট করছে। এবার আসে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে চীন এবং আমেরিকা যে ভবিষ্যতে একটা কোল্ড ওয়ার বা অলরেডি একটা কোল্ড ওয়ারের মধ্যে ঢুকে গেছে, সেটা আমরা মোটামুটি সবাই জানি। ফলে চীন আমেরিকার বিরুদ্ধে যে কাজটা করছে সেটা অনেকটা স্বাভাবিক বলতে পারেন, কারণ এক্স্যাক্টলি এই জিনিসটাই একটা সময় সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন ভারতের বর্ডার থেকে মাত্র 700 কিলোমিটার দূরে এই জিনিসটা কেন বানাচ্ছে? আর কেনই বা তারা মরিশাসের ভারতের স্ট্র্যাটেজিক নেভাল বেসের এক্স্যাক্টলি হুবহু কপি এই মরুভূমির মধ্যে তৈরি করেছে? এবার এখানে যদি আমরা ইতিহাসে 20 বছর পিছিয়ে যাই, তাহলে 2006 সালে চীনের নিনজিয়াং প্রভিন্সের হুয়াং ইটাং এলাকার একটা স্যাটেলাইট ইমেজ লিক হয়েছিল, যেটা দেখে ভারতীয় সেনারা এবং গোয়েন্দারা চমকে উঠেছিল। চীন সেখানে ভারতের আকসাই চীন এবং লাদাখের আস্ত একটা ভূখণ্ডে নিখুঁত ডামি রেপ্লিকা বানিয়ে রেখে দিয়েছিল। চীনের উপত্যকা হ্রদ থেকে শুরু করে বর্ডারের প্রতিটা খাঁজ সেখানে বালির উপরে তৈরি করা হয়েছিল, যাতে ভারতের দুর্গম পাহাড়ি এলাকায় কিভাবে হামলা চালাতে হবে চাইনিজ আর্মি তা লাইভ প্র্যাকটিস করছিল। মানে চীন বহু বছর আগে থেকেই আমাদের জমি নকল করে যুদ্ধের ছক কষা শুরু করে দিয়েছে। আর আজকের দিনে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে। এই জিনজিয়াং এবং তিব্বত অঞ্চলে চীন একের পর এক অল ওয়েদার এয়ারবেস, আন্ডারগ্রাউন্ড মিসাইল বাংকার তৈরি করে ফেলেছে। এই এয়ারবেসগুলো থেকে চীনের সুখোই এবং J-20 ফাইটার জেটগুলো টেক অফ করলে ভারতের এয়ার স্পেসে ঢুকতে মাত্র 6 থেকে 7 মিনিট সময় লাগবে। শুধু তাই নয়, এই হাড় কাঁপানো ঠান্ডায়
যেখানে একজন সাধারণ মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে যায়, সেখানে চীন অলরেডি বর্ডারে টহল দেওয়ার জন্য রোবট সোলজার নামিয়ে দিয়েছে। আর বলতে পারেন এরই একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে মরুভূমির মধ্যে ভারতের পোর্টের একটা হুবহু রেপ্লিকা, যেখানে তারা টেস্ট করছে ভারতের এই স্ট্র্যাটেজিক বেসগুলোকে কিভাবে এক নিমিষে গুড়িয়ে দেওয়া যায়, আর তারই তারা এখানে একটা ব্লু প্রিন্ট তৈরি করছে। তবে একটা কথা এখানে আপনাদেরও মাথায় রাখা উচিত, আজকের ভারত কিন্তু 1962 সালের ভারত নেই। ভারতের মিলিটারি 1962 সালের তুলনায় কয়েক প্রজন্ম এগিয়ে গেছে। আমাদের বর্ডার রোড অর্গানাইজেশন এখন দিন রাত এক করে বর্ডারে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা এবং ব্রিজ বানাচ্ছে। অরুণাচল প্রদেশে বিশ্বের দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গ সেলা টানেল, লাদাখের দুর্গম নিয়মা এয়ার স্ট্রিপগুলো আজ ভারতীয় সেনার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে এখানে কিন্তু থেমে থাকলে হবে না, কারণ এখনও মাঝে মাঝে এমন নিউজ সামনে আসে যে চীন আমাদের দেশের জায়গা দখল করে নিয়েছে। তারা মাঝে মাঝেই আমাদের বর্ডার ভায়োলেট করে। তবে সেই সঙ্গে পাল্লা দিয়ে আজকে আমাদের দেশে কিন্তু ব্রহ্মোস, অগ্নি 5-এর মতো বিধ্বংসী মিসাইল তৈরি হচ্ছে। কিন্তু আমাদেরকে যদি সমানে সমানে চীনের সাথে টেক্কা দিতে হয়, তাহলে আমাদের মিলিটারি বাজেট আরও বাড়াতে হবে। যেখানে চীনের মিলিটারি বাজেট আজকের দিনে $200 বিলিয়ন, সেখানে ভারতের মিলিটারি বাজেট 80 থেকে 90 বিলিয়ন ডলারের কাছাকাছি। আর এই মিলিটারি বাজেট বাড়ানোর জন্য আমাদের দেশের ইকোনমিক আরও বাড়াতে হবে। কারণ একটা দেশের কাছে যখন প্রচুর পরিমাণে অর্থ থাকে, তখন তারা সেই অর্থকে সঠিক কাজে, সঠিক জায়গায়, সঠিকভাবে ব্যবহার করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক আজ অনেকটা ওই বন্ধুত্বের দিকে কেন এগোচ্ছে? এই প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান, তাহলে এই ভিডিওটা দেখুন। কেমন লাগলো আজকের টোটাল ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনারা যদি জিও পলিটিক্স এরকম আরও নানা বিষয় ভিডিও দেখতে চান, সেটা কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আমি ছিলাম মিঠুন আপনার সাথে। ভালো থাকবেন।